जय हिंद बंधुरा आज के तुम्हारे साथे आलोचना करब 2016 साले जो प्रिवियास ईयर अर्थात डब्ल्यूबी पुलिस प्रिवियास ईयर क्वेश्चन 2016 परीक्षाते आसा जो अफिशियल सेटटा जे सेटटा परीक्षाते एसेछिलो सेई सेटटाई तुम्हारे साथे आलोचना करब। तोमरा प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखो ताहले अवश्यई तोमरा सम्पूर्ण क्लियर होबे। और एछाड़ा 2013 सालेरटा और 2015 सालेरटाও তোমাদের क्लियर करे रेखेছি। अवश्य तोमरा यदि देखे ना थाको ताहले ओई दुटो प्रिवियास ईयारेर जे अफिशियल सेटटा जेटा परीक्षाय एसेछिलो सेई सेटटाई क्लियर करानो आछे, तोमरा गिये ओटा देखेओ नाओ। प्रिवियास ईयारेर कोश्चेन ठीक मतन प्रैक्टिस ना करे परीक्षाते बसा माने एक धरनेर बोकामी। तो যাই হোক তোমাদের জন্যই এই প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। প্রত্যেকটা অফিশিয়াল সেট যেই সেটটাই পরীক্ষাতে এসেছিল সেই সেটটাই তোমাদের সাথে আলোচনা করব। প্রধানত আজকের ভিডিওতে তোমাদেরকে 2016 সালে আসা অঙ্কের প্রশ্নগুলো আর রিজনিংয়ের প্রশ্নগুলো ক্লিয়ার করব, তোমরা দেখো। এছাড়া ওই রিলেটেড প্রশ্ন কি পরীক্ষায় আসতে পারে ডিটেলস কনসেপ্ট শর্টকাট টোটাল বিষয়টা আলোচনা করব যাতে তোমরা সবথেকে ভালো করে শিখতে পারো। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে পুলিশ কনস্টেবল প্রশ্ন 2016 সাল 2016 সালে কিন্তু এটা এসেছিল। দেখো তোমাদেরকে 1 ঘন্টায় কিন্তু পরীক্ষা হয়েছিল। কত নম্বর এখানে দেখতে পাচ্ছ যে প্রশ্ন আছে, নাম্বারের বদলে তোমরা একটা জিনিস খেলো 60 নম্বরে কিন্তু পরীক্ষাটা হয়েছে, কিন্তু নাম্বার কত আমাদের 90 নাম্বার। তার কারণ কি এক একটা প্রশ্নে 1.5 নম্বর করে দেওয়া হয়েছে বলেই আমাদের কত নম্বর হচ্ছে এখানে আমাদের কিন্তু 90 নম্বরে কিন্তু পরীক্ষাটা হচ্ছে। কারণ 60টা প্রশ্নের জন্য 60 নম্বর আর হাফ হাফ করে 30, তাহলে হচ্ছে 60 আর 30 কত 90 নম্বরে পরীক্ষা হয়েছে। 4টে ভুল করলে 1 নম্বর কাটা যাবে, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 4টে ভুল করলে মানে ওয়ার্ড ফোর্থ কিন্তু রং নাম্বারে কিন্তু কাটা যাচ্ছে, মানে 4টে ভুল করলে 1 নম্বর তোমাদেরকে কাটবে। আচ্ছা, তাহলে চলো আমরা একদম প্রথম প্রশ্নে চলে যাব। এখানে মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ পুরো সেটটা এই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা একটু দেখেও নাও। এখানে পুরোটা যেটা রয়েছে, ঠিক আছে, এখানে আছে অনেকগুলো পেজ আছে এখানে, ঠিক আছে। মোটামুটি এখানে কতগুলো 23টা পেজ রয়েছে। আমি মার্কিং করে রেখেছি যে প্রশ্নগুলো তোমাদেরকে করাবো। একদম প্রথম প্রশ্নে আমরা চলে আসি। 2 নম্বর প্রশ্নে আমাদের এটা করতে হবে, ঠিক আছে। শূন্যস্থান পূরণ করুন। তাহলে রিজনিং করতে গেলে আমরা প্রথমত কি করি দেখো, যখনই পরীক্ষা খাতায় রিজনিং করবে এই যে পেজটা দেবে না, এই পেজের পাশেই মানে এই জায়গাগুলোতে, এই ঠিক এরকম জায়গাগুলোতে এবিসিডি ঝমঝম করে লিখে ফেলবে, লিখতে যেন বেশি সময় না লাগে এবিসিডি, ঠিক আছে। যেরকম এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে। এবার শুধু মেলাবে, আর কোনো কাজ নেই। দেখো জেডের আগে কি ওয়াই, দেখো আমরা যদি এগুলিকে মিলাই ভালো করে খেয়াল করে, জেডের আগে কি ওয়াই, 1 সেকেন্ড, এই দেখো জেড কোথায় হাত পড়লো দেখতে পাচ্ছ, জেড তার আগে ওয়াই, তার আগে কে আছে এক্স, তার আগে কি এক্স রয়েছে, তার আগে কে আছে ডাব্লু, তার আগে ডাব্লু আছে, তাহলে তার আগে কি ভি হওয়ার কথা। দেখো এখানে ভালো করে অপশান দিকে খেয়াল করো, ভি কিন্তু 3টের মধ্যে রয়েছে, তাহলে ভি এই তার মানে এখানে আমরা যদি মেলাই ঠিক মতন, 1 সেকেন্ড আমি একটু বড় করি তাহলে আরও সুবিধা হবে, না হলে তো অসুবিধা হচ্ছে। দেখো মেন ব্যাপারটা কি, তাহলে ভি যেহেতু, তাহলে ভি যেহেতু আমাদের মানে এই অপশান, এই এ অপশান সি অপশান আর ডি অপশানের মধ্যে কেউ না কেউ হবে, তাই না। তোমাদেরকে ডিটেলস একটু আলোচনা করে দিই যাতে সুবিধা হয়, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা নেব কাকে, এবার আমরা একটু বুঝে নেবো এখান থেকে যে ভি হবে তো এটুকু বুঝে গেলাম, মানে তার আগেরটা যে ভি হবে তো এটাকে বুঝে গেলাম, কিন্তু কোন ভিটা হবে দেখো ভালো করে, যে এই জেডের প্রথম যে মানে যেগুলো লেখা প্রথম যে অক্ষরগুলো আছে এটা 4, তারপরে ভালো করে দেখো এটা বাদ দিয়ে এটা হচ্ছে 3, তাহলে এটা বাদ দিয়ে এটা বাদ পড়বে, মানে এই সংখ্যার নিচে কিছু লেখা পড়বে না, তার মানে বি এর এখানে তাহলে কিছু লেখা হবে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি এ বি সি ডি, তারপরে ই হওয়ার কথা, তাই না, ই তো হবে, কিন্তু ই এখানে দেখো ভালো করে ই 5 আছে, ই 7 আছে, তাহলে কি হবে 5, একটা বাদ দিয়ে তারপরটা হচ্ছে 6, একটা বাদ দিয়ে তারপর একটা 7 হওয়ার কথা, তাহলে এখানে 7 হবে। এইভাবে তোমরা কিন্তু মানে মোটামুটি পারবে, অসুবিধা নেই। একটু আমিও ডিটেলস আলোচনা করে দিলাম যাতে তোমাদের যারা একদম তোমরা কেউ জানো, আমি সবার নিয়ে চলছি, তোমরা কেউ হয়তো বেশি জানো কেউ একটু কম জানো, কিন্তু আমি একটা গড় নিয়ে চলছি যাতে আমি টোটাল বিষয়টা বুঝিয়ে দিলে তোমরা সবাই যেন বুঝতে পারো, আর কিছুই না।
চলো আমাদের প্রথম প্রশ্ন মানে যেটা কিনা 2 দাগ আমাদের ক্লিয়ার হলে তো নেক্সট প্রশ্ন আমরা চলে যাব এখান থেকে। দেখো নেক্সট প্রশ্ন আমাদের চলে আসছে এখানে 5 দাগেরটা। দেখো একদমই সহজ প্রশ্ন, বেশি কঠিন প্রশ্নই না। তাহলে এটা আমরা 2 দাগেরটা করলাম ওই সেটের অফিসিয়াল সেটের, এটা আমরা প্রফেশনাল সেটের 5 দাগেরটা করছি। দেখো আমাদের যেটা বলে দেওয়া এখানে, কি বলে দেওয়া এখানে, যে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কটি গোলক তৈরি করা যাবে। একদম সহজ অঙ্ক। গোলক তো জানোই কি টাইপের গোলক হয়, গোলক হচ্ছে এই টাইপের হয়, তাই না? এগুলি আমরা কি বলি, গোলক বলি, তাই না? এগুলিকে আমরা কি বলি, গোলক বলি। এটা কি আর এর ভ্যালু, মানে আর মানে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত আমাদের 6 সেন্টিমিটার। এটাকে গলাবো, এটাকে পুরো গলিয়ে দেবো, গলিয়ে দিয়ে আমরা কি করব, ছোট একটা ব্যাসার্ধ তৈরি করব। মানে একটা ছোট, কোথায় যে করি এটা, এইখানে, এটাকে গলিয়ে দিয়ে ছোট একটা করব। আমি একটু ডিটেলসে আলোচনা করছি যাতে তোমাদের মনে থাকে, আর কিছুই না। তাহলে এই আর এর ভ্যালু কত, এইখানে আর এর ভ্যালু যেটা ব্যাসার্ধের ভ্যালু কত, 2 সেন্টিমিটার। কত, 2 সেন্টিমিটার। এটা 6 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার। এবার এটাকে গলিয়ে এরকম কটা, এরকম ছোট ছোট, আমি জাস্ট করলাম আর কি 2 সেন্টিমিটারের, মানে ছোট ছোট কতগুলো করা যাবে। তাহলে আমরা ছোট্ট একটা কাজ করলেই হয়, যে এটার আয়তনটাকে এটার আয়তন দিয়ে ভাগ করলেই আমাদের ধরা পড়ে যাচ্ছে, মানে এটা কত পিস এখানে বসবে। তাহলে এখানে কি আয়তনের সূত্র জানতে হবে। তারপরে আয়তনের সূত্র এবার জানতে গেলে আমাদের কি, আমাদের সূত্র মনে রাখতে হবে 4 কত 3 পাই আর স্কোয়ার, ঠিক আছে, পাই আর কিউব, সরি পাই আর কিউব। তাহলে এটার আরকে বড় হাতের আর ধরি, সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এটার আরকে বড় হাতের আর ধরি, আর এটার আরকে আমরা ছোট হাতের আর ধরবো। মানে আয়তনের সূত্র তো সেম, পাই এই আর কিউব। দেখো এই পর্যন্ত দুজনের কি সেম। তাহলে এখানে আরের কিউব মানে কি, 6 কিউব মানে 6 3 বার গুণ 6 গুণ 6 গুণ 6, আর হচ্ছে গিয়ে 2, যেহেতু ছোট হাতের আর মানে এইটার 2 গুণ 2 গুণ 2। তাহলে এটা কাটলে 3 হয়, এটা কাটলে 3 হয়, এটা কাটলে 3 হয়। 3টে 3-এর গুণ হলে কত, 3 3 কাটা 3 নং কত 27। তাহলে 27টা হবে এটাকে গলিয়ে এরকম সাইজের 27 পিস হবে আমাদের কি অ্যান্সার। একদম সিম্পল। এগুলোতে আমি বোঝালাম জিনিসটা, কিন্তু অঙ্ক তো আমাদের দেখো এইটুকুই তো অঙ্ক, এইটুকু অঙ্ক করলে আমাদের অঙ্ক ক্লিয়ার হয়ে যাচ্ছে, বা এইখানেও তোমরা কাটাকুটি করলেই হয়ে যেত। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু জানতে হবে যে আয়তনের সূত্র কি, যে আমাদের গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। এটাকেও তোমাদের কিন্তু জানতে হবে, আর কিছুই না। যদি এর বক্রতলের ক্ষেত্রে বলতো, মানে সমগ্রতলের ক্ষেত্রে বলতো, তাহলে কি 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে, এটা মনে রাখবে। যখন তোমাদের গোলকের ভিডিওগুলো করব তখন ডিটেলসে আলোচনা করব, ওই ভিডিওগুলো দেখলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া প্রত্যেকটা পাটিগণিত বীজগণিতের ভিডিও বানানো আছে, প্লাস পরিমিতিরও ভিডিও বানানো আছে, তোমরা গিয়ে প্লেলিস্টে গিয়ে দেখো। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। তো গেল এটা। এবার আমরা চলে যাব, তাহলে আমাদের সঠিক উত্তর হলো কোনটা, আমাদের সঠিক উত্তর হলো এই যে 27, এই অপশানটা আমাদের হলো 27 সঠিক অ্যান্সার, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে। এবার আমরা চলে যাব নেক্সট আমরা অঙ্কে। তাহলে এইটুকু হয়ে গেল। এবার আমরা চলে আসবো এই 7 দাগেরটা, ঠিক আছে। 7 দাগে আমাদের কি বলছে দেখো, একদম সিম্পল অঙ্ক, এগুলি কঠিন অঙ্ক আসেই নি পরীক্ষাতে। বলছে 0.5, তাই না, এই যে 0.5%কে দশমিকে পরিণত করলে তার মান কত হবে। মানে 0.5, এটার পার্সেন্ট কিছুই না, পার্সেন্টের জন্য 100 লিখতে হলো, আর পয়েন্ট তুলে আমাদের কত একটা শূন্য দিতে হলো, আর তো কিছু করতে হবে না। তাহলে একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, তাহলে আমাদের কি, যে একটা দুটো তিনটে সংখ্যা টোটালে গুনলাম, 1 2 3 1 2 3, এবং তার আগে কি পয়েন্ট বসিয়ে দিলাম। তাহলে হয়ে গেল আমাদের। এরকম কি আছে দেখো, এই দেখো একদম প্রথমে রয়েছে এই অপশানটা রয়েছে, দেখতে পাচ্ছ, এই যে এই অপশানটা। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না, এটা আমাদের কি সঠিক অ্যান্সার। তাহলে 7 দাগ আমাদের কি হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা চলে যাব নেক্সট কোথায় রয়েছে, আবার পরবর্তী প্রশ্ন। এতে চলে আসলাম। দেখো এটা কত দাগেরটা, এটা হচ্ছে 13 দাগেরটা। দেখো 13 দাগেরটা কি বলছে, একদম অফিসিয়াল সেট, দেখতেই তো পাচ্ছ, ওই সেট তখন এরকম এসেছিল, কে হয়তো করেছিল, কার সেট, এটা আমি জাস্ট কালেকশন করে নিলাম। দেখো 10 দাগেরটা, এই 10 দাগ বলছি কেন, এটা কত দাগ বারবার দেখতে ভুলে, 13 দাগেরটা প্রশ্ন হচ্ছে 13 দাগ। তাহলে 13 দাগেরটা আমরা যদি করি, এখানে করে দিচ্ছি, হ্যাঁ। 13 দাগেরটা কি বলছে,
যে 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সে 3 গুণ ছিল, তাহলে বয়াকারে বাবা আর লিখবে না, আর 6 একারে ছেলে আর লিখবে না, ঠিক আছে। 10 বছর আগে বাবার বয়সটাই, যে বাবার বয়স একটু তোমাদেরকে দেখাই সব সুবিধা হবে। 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সে 3 গুণ ছিল, ছেলের বয়সের 3 গুণ ছিল কে? তার বাবা, তার ড্যাডি। এবার 10 বছর আগে ছিল, এবার বর্তমানে যদি আসতে চাই তাহলে কি 10 বছর যোগ করে দিলে বর্তমানে চলে আসলাম না? 10 বছর জুড়ে দিলে কি বর্তমানে আসলাম। এবার কি বলছে দেখো, এবার বলছে যে 10 বছর পর বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে, তাহলে 10, এটা তো বর্তমানে আসলাম, 10 বছর পরের আবার বলছে, তাহলে আরও 10 জুড়ে দিলে আবার কি 10 বছর পরে চলে আসবো। এই হচ্ছে ব্যাপার। কি বলছে 10 বছর পরে তো চলে আসলাম, এবার বলছে বাবার বয়সটা ছেলের বয়সের দ্বিগুণ, এই বাবার বয়সটা ছেলের বয়সের দ্বিগুণ। তাহলে আমরা একটা কাজ করি, এই ছেলের সাথে 2 গুণ করে দিলে কি হয়ে গেল, এটার যা এটার সেম হয়ে গেল, মানে এর ডবল ছিল এটা, মানে এই দেখো বুঝিয়ে দিই, এর ডবল ছিল, অনেকে এই অঙ্কগুলো বুঝতে চায় না, এর ডবল ছিল, এর ডবল 10 বছর পরে। তাহলে কি করলাম, এর সাথে 2 গুণ করে দিলে মিডিল ইকুয়াল হয়ে গেল না। এই জিনিসগুলো বুঝতে হয়, এই জিনিসগুলো অনেকে বোঝে না বলে আমি একটু ডিটেলস আলোচনা করে দিলাম। মানে এর যাই থাকুক না কেন, এর ডবল বললো, তাহলে আমরা ইকুয়াল করে দিতে পারবো যখন এর সাথে 2 গুণ করে দেবো, এটাই করলাম আমরা এখানে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে। এইবারটা দেখো, এবার আমাদের সিম্পল ক্যালকুলেশন, এই একসাথে করে ফেলবে। এটা 10 10 কত, 10 10 20 না, তাহলে 3x + 20, এগুলো এখানে মনে মনে লিখে ফেলো 20, ঠিক আছে। এই 10 10 কত 20, 10 10 কত 20, কিন্তু মনে রাখবে এইটুকু কিন্তু বর্তমান, এইটুকু কি ছিল বর্তমান, এগুলি অনেকে ভুল করে ফেলে, ঠিক আছে। তাহলে 3x + 20 আর এদিকে আমাদের x + 20, তাহলে এটার সাথে এটার একবার গুণ, এটার সাথে এটার একবার গুণ। দেখো এই 20টা এই দুজনের যোগফলটা, কিন্তু আমি কি করছি যে পরীক্ষার খাতায় দ্রুত ক্যালকুলেশন করে আসতে হবে তো না, তো আমরা একটা কাজ করতে পারছি, এখানে কি করতে পারছি, এই যে 2xটা এদিকে নিয়ে আসবো, এদিকে 3x আছে, তাহলে টাইটেল সেম হলে প্লাস মাইনাস হয়, তাহলে এদিকে যদি নিয়ে আসি 3x এর থেকে যদি এই 2xটা, এদিকে তো 2x, এদিকে এসে মাইনাস হবে, 3x এর থেকে 2x এসে মাইনাস হলে অনলি x হয়, জানো একবারে ক্যালকুলেশন করা শিখতে হবে। তাহলে 20 গুণে কত 40, আর এদিকের 20 ওদিক গিয়ে 40-এর থেকে 20 বাদ দিলে কত, আমাদের কত শুধুমাত্র 20 থাকে, তাহলে x এর ভ্যালু কত পেলাম 20 পেলাম। এইভাবেই শর্ট ট্রিক্সের মধ্যে দ্রুত ক্যালকুলেট করে নিয়ে আসতে হবে আমাদের। এবার লাস্টে কি চাইছিল বাবা ও ছেলের বর্তমান বয়স কত। এই দেখো এটাই তো বললাম না যে বর্তমান এইটুকু, 10 বছর আগে এইটুকু ছিল, 10 বছর পরে যখন টেনে আনলাম তখন বর্তমানে চলে আসলাম, তাহলে বাবার বয়স এটা এই বর্তমান, আর ছেলের বর্তমান বয়স এটা, ওইগুলোই চাইছে তাদের অনুপাত। ভালো করে এইখান থেকে ক্যালকুলেশন করতে হবে। এই যে 3x মানে 3 মানে কি 20, 3 20 60, 60 আর 10 জুড়ে দিলে বর্তমান, তাহলে কত বাবা হচ্ছে 70 = এবার ছেলের দিয়ে চলো 20, x মানে কি, x মানে 20, মানে 20 আর 10 কত 30, বর্তমান পর্যন্ত এইটুকু, তাহলে 30 হলো, তাহলে 0 0 কেটে দাও, তাহলে 7:3 আমাদের কি, আমাদের অনুপাত হয়ে গেল, মানে 7:3 হচ্ছে বাবা আর ছেলের অনুপাত। তাহলে 7:3 দেখো এখানে দেওয়া আছে, এই অপশানটা আমাদের কি সঠিক অ্যান্সার। তো এইভাবে করবে, আর কিছুই না। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব এখান থেকে। চলো নেক্সট আমরা চলে যাই। হ্যাঁ এখানে দুটো আছে দেখো, এখানে 14 দাগেরটা এটা, ঠিক আছে। একটি আয়তক্ষেত্রের প্রস্থ 5 সেন্টিমিটার এবং কর্ণ 13 হলে ক্ষেত্রফলটির পরিসীমা কত। দেখো একদমই বাচ্চা লেভেলের অঙ্ক। একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, প্রত্যেকটা কোণ কি 90 ডিগ্রি করে হয়, প্রত্যেকটা কোণ কি 90 ডিগ্রি করে হয়, কিন্তু তখনই এসেছিল প্রস্থ কত 5, এই প্রস্থ কত 5, প্রস্থগুলি কত 5, বিপরীত বাহু যেন সমান হয়, বিপরীত বাহুগুলি সমান হয়, কর্ণ কত 13। এ তো দেখেই বোঝা যাচ্ছে যে ট্রিপলেট মুখস্থ রাখবে। ট্রিপলেটে যদি তোমরা না জানো তাহলে অবশ্যই আমাকে কিন্তু জানাবে, ঠিক আছে, আমি দেব। এবার কি যে এটা কত 13, এটা কি 13, তাহলে এই তো নর্মাল একটা জিনিস, তাহলে এই যে 5, এই 12 আর এই কি 13 ট্রিপলেট হয়, তো এইগুলি মুখে মুখেই ক্যালকুলেট করে নেওয়া যায়, তাহলে এটা 12 মানে এটাও 12, এই আর কিছু না। হলে ক্ষেত্রফল এই যে আমাদের, আরে বাবা 1 সেকেন্ড, তাহলে আয়তক্ষেত্রটির মানে আয়তক্ষেত্রফলটির পরিসীমা কত, তাহলে পরিসীমা মানে কি, পরিসীমা মানে সবগুলোকে যোগ করলে, তাই না, এই 12 12 24 আর এদিকে 5 5 10, কেন পরিসীমা মানে তো এগুলির পরিসীমা বলে, তাই না, জানোই। তাহলে 24 আর 10 কত 34, তাই না, 24 আর 10 কত 34 হয়ে গেল আমাদের কি অ্যান্সার। বা 2 × ছোটোবেলার মতন দৈর্ঘ্য
যোগ পোস্ত করতে পারো, কোনো ব্যাপার না, সেই একই আসবে জিনিসটা। আমরা কি করব, আমরা তো সবই বুঝবো। আর এদিকে তোমাদের আয়তক্ষেত্রের ভিডিও খুব সুন্দর করে বানানো আছে, ভালো করে গিয়ে দেখো, তোমাদের কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো গেল এটা। এইবার এটা গেল, এটা গেল, এটা গেল। এবার দেখো পাশেই রয়েছে আর একজন, চলো এটাও আমরা করে ফেলি। তাহলে ওটা কত দাগেরটা গেল জানি, আমরা লিখতেও ভুলে গেলাম। এদিকে আমাদের কত দাগেরটা, 14 দাগেরটা, এটা হচ্ছে 14 দাগেরটা, ঠিক আছে। 14 দাগেরটা করলাম আমরা, কি এই আয়তক্ষেত্রটা করলাম। তোমাদের এক জায়গায় জড় খিচুড় করে দিচ্ছি, কিছু করার নেই, তোমরা বুঝতেও পারছো, অবশ্য ভিডিও দেখছো তো, অসুবিধা হবে না। দেখো এরপরে আমাদের কি 15 দাগেরটা, হ্যাঁ 15 দাগেরটা একদম ঠিক। 15 দাগেরটা আমরা নিচেই করে দিই। দেখো 1 সেকেন্ড, আশা করি দেখতে পাচ্ছ তোমরা। বলছি একজন মা এবং তার 6 সন্তানের বয়সের গড় 12 বছর। তাহলে একজন মা আর 6 ছেলে, তাহলে মা একটা 6 ছেলে, টোটালে মিলে 7 জন। তাহলে 7 গুণ কত, 12, 7 12 কত, 84, টোটাল বয়স কত, 84 বছর। এবার বলছে মায়ের বয়স বাদ দিলে সেই গড় কত, 5 বছর কমে যায়। তাহলে মাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে 6 জন সন্তানরাই টিকে থাকছে, তাই না। ছিল তো মা শুদ্ধ 7 জন, মা যদি চলে যায় তাহলে 6 জন ওই সন্তানরা আছে, এবং গড়টাও কত কমে যায়, 5 কমে যায়। গড় কত আগে ছিল 12, 5 কমে গেলে কত, 7, তাহলে 6 7 কত, 42, ছেলেদের বয়স এগুলো সব। তাহলে এখানে তো মা ঢুকেছিল আর ছেলেরা ঢুকেছিল, কিন্তু এখন শুধুমাত্র ছেলেরা, তাহলে বিয়োগ দিলেই কি আমাদের কি বেরিয়ে গেল, মা বেরিয়ে গেল না। তাহলে মা কোথায়, মা হচ্ছে এই দেখো ডি অপশানটা, ডি অপশানটা আমাদের মা, ঠিক আছে। এবার চলো আমরা নেক্সট প্রশ্নের দিকে দেখব। দেখো আমাদের একটা রিজনিং রয়েছে, এটা আমি মুখে মুখে বলে দিই, ঠিক আছে, বা তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, একদম সহজ লাগবে এগুলো। এই সমস্ত ভিডিও বানানো আছে তোমাদের জন্য স্পেশালিভাবে। দেখো মেন কথাটা জিনিস খেয়াল করো, মেন কথা কি, যে যখন এরকম জিনিসটা দেখবে, এই জিনিসটা ভালো করে খেয়াল করো, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে খেয়াল করে দেখো তো, 1 2 3 4, আর এই টোটালটা মিলে কত, 5টা হয় না। তাহলে 5টা এরকম সেটিং থাকলে 5টা 5টা করে হয়। তার মানে এখানে ভালো করে খেয়াল করতে পারছি, যে মাঝখানে একটা কি এরকম 5, তারপরে দেখো পরের সেটিংয়ে 5, পরের সেটিংয়ে একটা রয়েছে, তাহলে কি 3 5 কত, 15। তো এইখানে দেখে দেখেই হয়ে যায় 15 আমাদের কি অ্যান্সার। তাহলে কত দাগেরটা এটা বললাম, 15 দাগ, মানে এই যে বি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। তো আমাদের দেখি আমাদের কত দাগের অ্যান্সার, এটা 16 দাগ, এটা হলো 16 দাগেরটা, ঠিক আছে। 16 দাগেরটা গেল, 16 দাগেরটা গেল। এবার আমরা চলে যাব কি 17 দাগে চলে যাব। 17 দাগে কিছু নেই, আমাদের জন্য কিছু নেই। 17 দাগের পরে এখানে চলে আসবো 19 দাগ। দেখো এই অঙ্কগুলো না পরীক্ষাতে আসে, তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও বানাবো এটা। দেখো আপাতত একটা জায়গায় আমরা মুছে কাজটা চালিয়ে দিই, ঠিক আছে। দেখো একদমই সহজ অঙ্ক। একজন লোকের, দেখো কি বলছে, যে একজন লোকের কিছু মুরগি এবং কয়েকটি গরু ছিল। যদি তাদের মাথার মোট সংখ্যা 48, মানে গরু আর হচ্ছে মুরগি মিলিয়ে 48 মাথা, এবং পায়ের সংখ্যা 140 হয়, তবে লোকটির কাছে কতগুলি মুরগি ছিল। ভালো করে একটা জিনিস খেয়াল করো, টোটালে মিলে মাথা যতগুলি ততগুলি তো গরু আর কি মুরগি মিলে, তাই না। এই 48টা মাথা মানে কি, এখানে গরুর মাথাও আছে আর মুরগির মাথাও আছে। তাহলে আমাদের চাইছি কি, সবার প্রথমে সেটা খেয়াল করতে হবে, আমাদের কতগুলি মুরগি চাই। তাহলে মুরগিকে আমরা এক্স ধরে নিলাম, যাকে চাইবো তাকে আমরা ধরে নিই কিছু একটা। তাহলে টোটাল মুরগি আর গরু মিলে তো 48, তাহলে গরু তাহলে কত, 48 টোটালের মধ্যে থেকে যদি মুরগিটা বাদ দিয়ে দিই, মুরগি তো আমরা ধরেছি এক্স, তাই না, এটা আমরা মুরগি ধরেছি। এইবার তাহলে এটা কি গরু, এটা আমাদের কি গরু, এটা কনসেপ্ট ক্লিয়ার করলাম। এবার হচ্ছে আমরা আসল অঙ্কেতে চলে যাব। তাহলে আমরা কি জানি, মুরগির কটা করে পা, মুরগির দুটো দুটো করে পা। তাহলে মুরগি আছে এতগুলো, দুটো দুটো করে পা, মানে 2 গুণ x, মানে 2x প্লাস আমাদের এগুলি কি গরু, মানে কত 48 মাইনাস x, এগুলি গরু। গরুর কটা করে, 4টে করে পা থাকে, 4টে করে পা থাকে। তাহলে এখানে গরুর পা বেরোলো আর এখানে মুরগির পা বেরোলো, টোটাল মিলে প্লাস করে দিলাম। তাহলে টোটাল পা আমাদের দেখো বলে দেওয়া আছে, কোথায় গেল ভাই, বলে 140 কিন্তু আমাদের টোটাল আমাদের পা, মুরগির পা আর গরুর পা মিলেমিশে 140। এবার সামান্য ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার, এখানে কত 2x
আর এদিকে কত 4x -4x, একই দিকে যেহেতু আছে তাহলে -4x আমাদের 2x এর থেকে গেলে -2x পড়ে থাকবে, এগুলো তো বুঝতেই পারো। আর এটা আমরা গিয়ে ওদিক যখন নেব এই প্লাস হবে, এই প্লাস প্লাস, তাহলে এই 4 এটার সাথে গুণ করে এই প্লাসটা যখন ওদিক যাবে তখন এদিককে গিয়ে কি মাইনাস হবে, তাহলে মাইনাস একবারে ক্যালকুলেশন করবে, চেষ্টা করবে একবারে করা। 4টা কত 32-এর কত 2, হাতে রইল 3, 4 4 16 আর 3 কত 19, 16 আর 3 কত 19, একবার ডাইরেক্ট ক্যালকুলেশন করো। এদিকে 2 রইল, তাহলে 2 রইল, এবার সমান সমান দিয়ে একবার বসাই, ঠিক আছে, 2 রইল, এই দুইটাই করছি, মানে মাইনাস করে এটা বসাচ্ছি ডাইরেক্ট। আর এদিকে আমাদের কত, এদিকে আমাদের কত 5, আর এদিকে তো মিলে গেল। এই দেখো মাইনাস কেন, বড় সংখ্যার আগে মাইনাস হলে তাহলে মাইনাস 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 দিকে আউট, এটার সাথে এটা যদি কাটি তাহলে আমরা কত পাচ্ছি, যে আমরা পাচ্ছি 4 2 দুগুণী কত 4, 2 দুগুণী 4, 12 মানে 6, মানে 26টা কি পাচ্ছি, 26টা এই যে মুরগি পাচ্ছি, 26টা। কেন এক্স এর ভ্যালুই তো বেরোবে না, এক্স এর ভ্যালু কি পেলাম আমরা, মুরগি পেলাম। তাহলে 26টা মুরগি, আর টোটালে তো আমাদের কি 48টা মাথা ছিল, তার মধ্যে থেকে যদি 26টা আমাদেরকে মুরগি, তাহলে বাদ বাকি জন কি আমাদের গরু, তাহলে 22টা গরু তাহলে ছিল। কেন আমরা টোটাল মুরগি আর গরুর থেকে মুরগিটা কি করলাম, বাদ দিলাম। যদি গরু চাইতো আমরা এইভাবেই কিন্তু অ্যান্সারটাও বের করে দিতে পারতাম। তাহলে আমরা দুটোকেই বের করলাম, যে একটা গরুকেও বের করলাম আর মুরগিটাকেও বের করলাম, দুটোই আমরা কি করলাম প্রমাণও করে দিতে পারছি। দেখো যদি একটু প্রমাণ করি, আমাদের প্রমাণ করতে ইচ্ছে হলো, তাহলে 22টা কি গরু, 22টা কি গরু কটা করে পা, 4টে করে পা, তাহলে 4 দুগুণী 8, 4 দুগুণী 8 গেল। আর মুরগির পা আমরা কি করে বুঝবো, মুরগির কত 26টা পেলাম, মুরগি কত 26টা কি মুরগি, 26টা মুরগি, দুটো করে পা, তাহলে এইখানে দেখো দুটো করে পা, মানে আমরা যদি গুণ করি তাহলে 6 দুগুণী 12 কত 2, হাতের হলো 1, 4 1 কত 52, তাহলে 5 2 52, যদি সরি উল্টো হয়ে গেল, 5 2 52, তাহলে এখানে 0, এখানে তোমার হচ্ছে 6 যদি মানে 14, দেখো 140 পিসই আমাদের কি পা হয়ে গেল। আমরা তো 140 পিসই পা লিখেছিলাম, আর এইখানেও দেখো লেখাও আছে 140 পিস পা। তো এই হচ্ছে ব্যাপার, তার মানে আমাদের সঠিক অ্যান্সার কি, আমাদের সি অপশানটা। আমি ডিটেলসে আলোচনা করে দিলাম যাতে তোমাদের কোনো রকম কোয়ারিজ না থাকে, মানে ছোট ছোট পয়েন্টগুলো ডিটেলসে আলোচনা করলে কি হলো, তোমরা একটা কনসেপ্ট ক্লিয়ার হলো। এবার তোমাদের অন্য অঙ্ক যখন আসবে তোমরা কিন্তু একটা যখন স্বচ্ছ ধারণা হবে তখন অঙ্ক করতে নিজেদেরই সুবিধা হয়। তো তার জন্য আমি ডিটেলসে আলোচনা করে দিলাম তোমাদের জন্য। চলো এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, ক্লিয়ার হলো। এবার আমরা চলে আসবো এখানে 20 দাগেরটা। দেখো 20 দাগেরটা কি বলছে, 20 দাগেরটা এটাই বললো যে, আমরা 20 দাগেরটা ডাইরেক্ট করি, ঠিক আছে, যে একটি অটোরিকশা 40 কিলোমিটার গতিতে, তাই না, পার আওয়ার গতিতে 2 ঘন্টা 30 মিনিট চলছে। যদি সে গন্তব্যস্থলে আরও 1 ঘন্টা পরে পৌঁছায় তবে অটোরিকশাটি মোট কত দূরত্ব অতিক্রম করলো। দেখো অ্যাকচুয়ালি ও দৌড়াচ্ছিল কত 40 কিলোমিটার বেগে, তাই না, কিন্তু কি 2 ঘন্টা 30 মিনিট মানে 2.5 ঘন্টা চলার পরে আরও 1 ঘন্টা চলতে হলো, তারপরে গিয়ে পৌঁছালো। তার মানে কত 2 ঘন্টা আর 1 ঘন্টা 2.5 ঘন্টা 1 ঘন্টা কত 3.5 ঘন্টা, তাহলে ইন্টু কত 3.5 ঘন্টা, তবেই তো তার মেন দূরত্বটা চলে আসবে। এই হচ্ছে অঙ্ক, আর কিছুই না। তাহলে আমরা কি করব, শর্টকাট ওয়েতে গুণ করব। তার মানে এখানে যদি আমরা গুণ করি 4 5 20 শূন্য, তাহলে 2 12 13 14, আর এটা 0 পয়েন্ট একটার আগে, তাহলে পয়েন্ট একটা বসিয়ে দিলাম, মানে 140 কিলোমিটার কিন্তু কি দূরত্ব, এটা আমাদের অ্যান্সার বেরিয়ে পড়লো। ঠিক আছে, আমরা শর্টকাটেই আমরা কিন্তু জিনিসগুলোকে ক্লিয়ার করে দেখব। তাহলে বুঝতে পারলে আমরা কি জানি, আমরা জানি বেগের সাথে সময়ের গুণ করলে কি হয়, দূরত্ব বেরিয়ে যায়। দূরত্বের অঙ্কগুলো তোমাদেরকে স্পেশালভাবে বানিয়ে রাখা আছে, অবশ্যই গিয়ে প্লেলিস্টে যাওয়া, যদি অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে। চলো এটা গেল, এটা গেল, ওদিকে দূরত্ব গেল। এবার আমরা চলে আসব পরের প্রশ্নে। দেখো এই একটা খুব ভালো রিজনিং রয়েছে, যেটা আমরা নর্মালি জিআই বলি। দেখো এটা আমরা করব কি করে, দেখো প্রথমে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই বিষয়টা। দেখো এটা ক্লিয়ার করে না দিলে তোমাদের অসুবিধা হবে, যে এইটা 1 আছে না, তারপরে কি 5 হলো, তারপরে 13 হলো, এগুলো হচ্ছে, তারপরে দেখো 29, তারপরে এটা একটা একটা করে যাচ্ছে।
তাহলে আমরা যদি খেয়াল করি যে এই যে একের সাথে যদি আমরা 4 জুড়ে দিই, একের সাথে 4 জুড়ে দিলে আমাদের কি হচ্ছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে একের সাথে 4 জুড়ে দিলে হচ্ছে কি 5, মানে এই পরবর্তী সংখ্যাটা হলো, মানে এই যে পরবর্তী সংখ্যাটা হলো। এবার এই 5-এর সাথে 4 দুগুণী কত 8, এটার ডবল 8 জুড়ে দিলে কত হচ্ছে দেখো 13 হয়ে যাচ্ছে, মানে এই সংখ্যাটা কিন্তু পেয়ে গেলাম, দেখতে পেলে। এবার এই 13-র সাথে মানে কি করলাম, এটারে এইখানে আনলাম, এবার এইখানে এটারে আনবো, মানে 13-র সাথে কি করব, 13-র সাথে দেখো এটার ডবল করলাম না, এটার ডবল করব 16 করব, 8 দুগুণে কত 16, দেখো তো জুড়ে দিলে সেম এই সংখ্যাটা আসছে কিনা, 29 আসছে কিনা, দেখো 9, হ্যাঁ বাস 29 চলে আসলো, এই কিছুই না। এবার 29টারে এখানে আনলাম, আর এটার ডবল কত 32, 16 ডবল 32, দেখো তো জুড়ে দিলে আমাদের কি এই 61 আসছে কিনা, হ্যাঁ দেখো 61 চলে আসলো। এইভাবে আমরা কি করতে পারছি এটাগুলো। এবার 61কে এখানে আনলাম, প্লাস 32 দুগুণে কত 64 হয়, 32 দুগুণে 64, দেখো যোগটোগ করলে দেখো আমরা এটাই পাবো 125 পাবো, 100 কত 25 পাবো। এবার 125টাকে কী করলাম, 125টাকে এখানে আনলাম, মানে কত 64 দুগুণই কত, মানে 128 হয়, 128। এবার জুড়ে দিলে যেটা হবে সেটাই, জুড়ে মানে 5 13 3 হাতে রইলো কত 1, 4-এর একে কত 5, 5 এদিকে কত 2, 200 কত 53, 253 আমাদের কোথায় রয়েছে দেখো 253, দেখো এই যে আমাদের বি অপশানটাতে আছে, তাহলে বি অপশানটা হয়ে যাবে কি আমাদের একদম সঠিক অ্যান্সার। তো আশা করি বুঝতে পারলে, একদম ডিটেলসে বুঝিয়ে দিলাম তোমাদেরকে। চলো তারপরেরটা দেখে নাও। হ্যাঁ দেখো এটা একদমই সহজ, জে কে এল এম এন, এন 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 প্রথমে কে আছে দেখো একটা অপশানে আছে, মানে বি অপশানটা আছে, তাহলে তো আর কোনো দিকে তাকাতেই হবে না, এটা আমাদের সঠিক অ্যান্সার, তাই না? আরগুলি মেলানোর তো দরকারও নেই। এটা যদি মেলাও এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, তারপরে ডি এর পরে ই, এ দেখো এটাই, মানে এক কথা এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একদমই সহজ জিআই এটা। চলো এটা হয়ে গেল, আর সেটা কিছু করতে গেলাম না। তারপরে আমরা চলে যাব নেক্সট, এই পেজে কিছু নেই, এই পেজে কিছু নেই। আর তোমাদেরকে বলে দিই, যদি তোমরা পিডিএফ চাও, পিডিএফ, এই পিডিএফটা যদি চাও তাহলে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকছে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকছে, সেখানে গিয়ে অবশ্যই তোমরা কিন্তু পাবে এই পিডিএফটা। যদি তোমরা পিডিএফটা নিয়ে প্র্যাকটিস করতে চাও, মিলিয়ে প্র্যাকটিস করতে চাও, তাহলে অবশ্যই পাবে, ঠিক আছে, অসুবিধা নেই, তোমাদেরকে দেব। গেল এটা, তারপরে এটার মধ্যে আর কিছু নেই। চলো নেক্সট আমরা খুঁজবো এখান থেকে, এই তো পেয়ে গেলাম। দেখো এই প্রশ্নটা আমাদের সঠিকভাবে আমরা করবই। চলো দেখি কি বলছে, একটু পড়ে নিই তাহলে আমাদের সুবিধা হবে। এখানে হাত পড়ে যায় তো সমস্যা হয়। দেখো একটা পাম্প একটি ট্যাঙ্কে 2 ঘন্টায় জল পূর্ণ করতে পারে। ট্যাঙ্কে একটি ফুটো থাকার জন্য সেটিকে পূর্ণ করতে পাম্পটির দুই পূর্ণ 1/3 ঘন্টা সময় লাগে। জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময় খালি হবে? একদম সহজ অঙ্ক, একদমই কিছুই নেই এর মধ্যে। আমরা দেখব এখানে নর্মালি এখানে করে দিচ্ছি তোমাদেরকে। তাও আমরা কি করতে পারছি যে এ পাম্প, প্রথমে এ নাম দিলাম, এটা 2 ঘন্টায় পূর্ণ করতে পারে। আর ওই যে ফুটো থাকার জন্য মানে এ পূর্ণ করছে আর বি খালি করে দিচ্ছে, মানে ফুটোটাকে আমরা খালি ধরে নিচ্ছি, ঠিক আছে। তো এই প্রক্রিয়াটা যদি চলে তাহলে কত, এ দেখো একদম সিম্পল হতে করবে। তোমাদেরকে একটু বলে দিই, এই 3 দুগুণি কত 6 একা কত 7 না, তাহলে 7 কত 3, এগুলো বুঝতে হবে। মানে কি এই 7 কত, 1 সেকেন্ড, হ্যাঁ তাহলে কি বুঝতে পারলে 7 কত 3 বুঝতে পারলে, তাহলে 7 কত 3। দেখো মেন কথা হচ্ছে আমি যেভাবে তোমাদেরকে সিস্টেম ওয়াইজ শেখাচ্ছি ডিজিটাল বোর্ডের থেকেও কিন্তু একটু হাই লেভেল কিন্তু আমার যতদূর মনে হয়। কেন দেখো আমি এই প্রশ্নের মধ্যেও তোমাদেরকে কিন্তু ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। তো আমরা কী করবো, এই দুটো লসাগু বানাবো, ওপরের দুটোকে কিন্তু সাবধান, ঠিক আছে। তাহলে মানে 2 গুণ কত 7, বুঝতে পারছো এগুলো আশা করি। তো এটা দিয়ে এটাকে ভাঙিয়ে এখানে লিখবো, তাহলে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে আমাদের শুধুমাত্র 7 হচ্ছে, এগুলো জানবে আশা করি, প্লাস সব ভিডিও বানানো আছে। এইটা দিয়ে এটাকে যদি ভাঙাই তাহলে সাথে সাথে কেটে গেল, 3 গুণে কত 6 হচ্ছে, এই হচ্ছে ব্যাপার গেল। এইবার আমাদের কি বলছে, ও আচ্ছা তাহলে এটা পূর্ণ করছে, এ কী করছে প্লাস তো করে, কিন্তু এই বি 1 মাইনাস করে দেওয়ার জন্য 6 করে পূর্ণ করতে পারছে। তো ব্যাপারটা কি লাস্টে বলছে যে আমাদের যেটা প্রশ্ন করেছে জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময় খালি হবে।
তাহলে খালি যদি করতে হয় তাহলে কি, এটা তো টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, মানে 7 দুগুণে কত 14, আর খালি করছে কত, এক এক করে খালি করছে বলে তো 6 6 করে ভর্তি হচ্ছে। তাহলে এক এক করে যদি খালি করে তাহলে 14টা আমাদের 14 লিটার খালি করতে 14 ঘন্টাই সময় লাগবে, এই আর কিছু নয়। যেহেতু এক এক লিটার করে খালি করছে তাহলে 14 ঘন্টা সময় লাগবে, এই আর কি। তো আমাদের অ্যান্সার কোনটা, আমাদের অ্যান্সার দেখো, এই দেখো দাগানো আছে, যিনি করেছিলেন ওই সেটটা তিনিও কিন্তু সেম অ্যান্সারই দিয়েছিলেন। তো গেল এটা। এরপরে আমরা চলে আসবো, দেখো পাশে রয়েছে আর একটা অঙ্ক, এইখানে তোমাদের 34 জায়গাটা রয়েছে, ঠিক আছে। দেখো একটা জমি দেখো তোমাদের দেখিয়ে বলছি, একটা জমি এই 18,700 টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়, ওই জমিটি কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে। একদম সিম্পল ওয়েতে করতে পারবে। দেখো এটা তো একদম সহজ। এই টাকা আমি কি করলাম, এটা এসপি বিক্রয় মূল্য, ঠিক আছে, কত 18,700 টাকা, 18,700 টাকা। তো এই যে 18,700 টাকা কি এসপি মানে বিক্রয় মূল্য, এই বিক্রি করে আমি কি দেখতে পাচ্ছি যে আমার একটু কি হচ্ছে, ক্ষতি হয়ে গেল, তাই না? আমার কি হয়ে গেল, দেখো ক্ষতি হলো, ক্ষতি 15%। তাহলে এসপি থেকে আমরা যখনই সিপিতে যাব তখনই উপরে আমরা 100 দিই। এগুলো আমরা তো জানি আগের থেকে। এবার কি 15% মতো ক্ষতি মানে 100 থেকে কমিয়ে লিখবো, 100 থেকে কমিয়ে লিখলে 85 হবে। এবার এটা কিসে আসলাম, সিপিতে চলে আসলাম। এবার বলছে যে ওই জমিটি কত টাকা বিক্রি করলে 15% লাভ হবে। এবার আবার কিসে যেতে বলছে, আবার এসপিতে মানে বিক্রয় মূল্য যেতে বলছে। বিক্রয় মূল্য 15% লাভ মানে 115 বাই কত 100। এই তো আমাদের অঙ্ক শেষ। তাহলে আমরা কিসে চলে আসলাম, আবার সেই সেল প্রাইজে চলে আসলাম। কেন, দুটো কক্ষ। এবার আমি তো এসপিতে আছি, এসপির থেকে সিপি যেতে হবে। এবার সিপিতে আছি, সিপির থেকে কি এসপিতে আসতে হবে। এসব অঙ্ক ফুল ডিটেলিংয়ে তোমাদেরকে কিন্তু করিয়ে রেখেছি, অবশ্যই তোমরা গিয়ে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার। তো এখানে 100 আউট, 100 আউট। এবার আমরা যদি কাটাকুটি করি, দেখো 5 দিয়ে যদি কাটি 5 শতাংশ কত 85, 5 দিয়ে যদি কাটি 5 দুগুণি কত 10, আর 3 5 15 মানে 23 আছে এখানে কিন্তু। হ্যাঁ, এই 17 দিকে 17কে 17, 17কে 17, আবার 17কে 17 মানে 1100। তাহলে এদিকে 23 আর এদিকে 1100 টিকে রইলো। তাহলে 23-এর সাথে যদি আমরা 1100 গুণ করে দিই তবেই তো হয়ে গেল। এদিকে 23 কে 23, আবার 23 কে কত 23, এদিকে 3, এদিকে কত 5, আর এদিকে 2, আর এদিকে দুটো শূন্য বসে গেল। এই হলো আমাদের মানে 2 5 3 00 মানে 25,300 কিন্তু আমাদের অ্যান্সার। কোথাও আছে কি, হ্যাঁ এই দেখো উনিও তাই অ্যান্সার কিন্তু করে রেখেছিলেন, ঠিক আছে। 25,300 কিন্তু আমাদের কি সঠিক অ্যান্সার। তো আমি কি করলাম যে তোমাদেরকে কিন্তু একটু ডিটেলসে আলোচনা করছি বলে এই একই জায়গায় সব খিচুড়ি টাইপের হচ্ছে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তবুও তোমাদেরকে যেহেতু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তোমাদের অসুবিধা হবে না আশা করি। চলো, এই প্রশ্নটা তাহলে ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা চলে আসব পরবর্তী প্রশ্নে। দেখো এইখানে তো খুব সুন্দর এই রিজনিংগুলো, কিছুই না। প্রথমে এগুলি করার জন্য কি করবে, দেখো এই প্রশ্নটা করার জন্য কি করবে, প্রথমে সংখ্যাগুলিকে লিখবে 5, এই যে এই সংখ্যাগুলির কথা বলছি, যে 5, এই 9, এই 7, এগুলোকে, ঠিক আছে। 5, এই 9, তারপরে কি 7, 7-এর পরে কি আছে 9, তারপরে কি আছে 7-এর পরে 9, তারপরে হচ্ছে 3 আর 6, 3 আর এদিকে 6, ঠিক আছে, 3 আর এদিকে 6। এইবারটা ভালো করে খেয়াল করো, এই যে আর মানে কি, আর এর অর্থ কি, এই দেখো এখানে আর মানে গুণ, তাহলে এখানে গুণ দিলাম, এগুলি লাস্ট কাজ। এবার এখানে পি দেখতে পাচ্ছ, পি এর অর্থ কি যোগ, এই দেখো যোগ, তাহলে এখানে আমরা কি লিখতে পাচ্ছি, যোগ লিখতে পাচ্ছি, ঠিক আছে। এই জায়গাগুলোকে এবার আমাদের চিহ্ন বসিয়ে দিলে হচ্ছে এস এর অর্থ কি বিয়োগ, তাহলে এখানে আমরা কি বিয়োগ বসাচ্ছি। তারপরে কোথায় গেল টি এর অর্থ কি, টি এর অর্থ হচ্ছে ভাগ, ঠিক আছে, টি এর অর্থ ভাগ, এই টি এর অর্থ ভাগ, আমরা ভাগ বসিয়ে দিলাম। তারপর লাস্টে কি আছে পি এর অর্থ পি এর অর্থ কি যোগ, এই দেখো পি এর অর্থ যোগ, তাহলে আমরা কি করলাম যোগ বসিয়ে দিলাম। এইবার তো আমরা ওই ছোটোবেলা থেকে কি জানি যে বদমাশের রুলস জানি। তাহলে প্রথমে ভাগের কাজ হয়, তাহলে এই 9কে 3 দিয়ে ভাগ করলে কি হয় 3 হয়, 3 হলো। এবার কি গুণের কাজ করি, তাই না। 5 নং কত 45, কত 45 হলো। 45-এর সাথে 7 জুড়ে গেলে কত হয় 52 হয়, তাহলে কত এই দুটো জুড়ে গেলে কত 52, 52 হচ্ছে, কারণ আগে যোগের কাজগুলো হবে। তারপরে এটার সাথে এটা যোগ, এটা তো যোগ, এর আগে তো যোগ ছিল, তাহলে 52 আর এদিকে 6 জুড়ে গেলে কত হচ্ছে 58, 58 হচ্ছে,
তার থেকে 3, এই যে 3 মাইনাস না, এই যে 3 মাইনাস, 3 যদি মাইনাস করে দিই তাহলে কত 55 হচ্ছে আমাদের কি আমাদের অ্যান্সার হচ্ছে। এইভাবেই কিন্তু তোমরা কিন্তু দ্রুত ক্যালকুলেশনগুলো করে ফেলবে। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা কোথায় আছি, এক সেকেন্ড, এই তো আবার চলে আসলাম জায়গা মতো। দেখো 41 দাগেরটা, এবার 41 দাগেরটা মুখে মুখেও ক্যালকুলেশন করতে পারবে, ঠিক আছে। দেখো কি করে 41 দাগেরটা আমরা করব, 41। দেখো তোমাদেরকে বলে দিই প্রথমত, ঠিক আছে, যে আমাদের এখানে আছে কি, একটা ঘড়ি প্রতি ঘন্টায় 5 সেকেন্ড করে স্লো যায়। যদি রবিবার দুপুরে 12টার সময় আর কি ঘড়িটার সময় ঠিক করে দেওয়া হয়, তবে সোমবার দুপুরে মানে অর্থাৎ পরের দিন দুপুরবেলা, তাহলে পরের দিন দুপুরবেলা আসলে কি 24 ঘন্টা হয়ে যাচ্ছে। ঘড়িটি কি সময় দেখাবে, তাহলে 24 ঘন্টাতে প্রত্যেকটা ঘন্টা থেকে 5 সেকেন্ড করে কি স্লো গেল। তাহলে প্রতি ঘন্টা যদি 5 সেকেন্ড করে স্লো যায়, তাহলে 24 সেকেন্ডে কতগুলি সেকেন্ড স্লো গেল। তাহলে 24-এর সাথে আমরা যদি 25 গুণ করি, তাহলে 24 গুণ যদি 5 গুণ করি, কারণ প্রত্যেকটা ঘন্টা থেকে 5 সেকেন্ড করে স্লো গেছে। তাহলে 24 মানে ঘন্টাতে তাহলে কত সেকেন্ড স্লো গেল, তাহলে 24 গুণ 5 মানে 120। তাহলে 120 সেকেন্ড, মানে ব্যাপারটা এটাই, 24টা ঘন্টার মধ্যে 24 গুণ কত 5, তাহলে কত 120 সেকেন্ড। 120 সেকেন্ড মানে কি 60 দিয়ে যদি ভাগ করি কি 2 মিনিট, তাই না। 120 সেকেন্ড মানে 2 মিনিট, তাহলে 2 মিনিট কি পিছিয়ে যাওয়ার কথা, কেন ও তো কী হয়েছে 5 স্লো যাচ্ছে, তাহলে 2 মিনিটই পেছাবে। তাহলে হিসেবে পরের দিন 12টা বাজার কথা ছিল, কিন্তু 2 মিনিট যদি পিছিয়ে দিই তাহলে কেন, যে ঘড়ি কি স্লো চলছিল, তাহলে 2 মিনিট পিছিয়ে দিলে 11টা বেজে 58 মিনিট হবে। এই হচ্ছে আমাদের অঙ্ক, ঠিক আছে। 11টা বেজে 58 মিনিট মানে বি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। চলো তারপরের দাগেরটা দেখি নিই আমরা এদিকে, এই তো উপরে রয়েছে। হ্যাঁ, দুটি সংখ্যার যোগফল একদমই সহজ। দেখো দুটি সংখ্যার যোগফল মানে a প্লাস বি কত 45। এবার বলছে সংখ্যা দুটির বিয়োগফল তাদের যোগফলের এত অংশ, তাদের যোগফল তো এত, তার এত অংশ মানে 1/9, মানে কাটলে কত 5 হয়, তাই না। কাটলে কত 5 হয়, তার মানে এটা হচ্ছে বিয়োগফল, মানে a মাইনাস বি, এটা কত 5। একদম সিম্পলভাবে করে দেওয়া যায়, 2a ইকুয়াল টু কত 5 × 0 = 50, তাহলে কাটলে কত 2 × 5 = 25, এর ভ্যালু কত পেলাম 25, তাহলে এর ভ্যালু পেলাম যদি 25, তাহলে দুজনে মিলে হচ্ছে কি 45, তার মধ্যে থেকে 25 কি এ, তাহলে বি কত 20। নর্মাল এগুলি ক্যালকুলেশন করলেই হয়ে যায়, একদম সিম্পল ক্যালকুলেশন। 25 আর 20 মিলেমিশেই তো 45 হবে। তো এটা একটা সংখ্যা, মানে যেটা কি এ সংখ্যা, আর বি সংখ্যাটা কি 20, এবার এই দুটোরই লসাগু চাইছে, তাহলে 25 আর 20 লসাগু মুখে আমরা ক্যালকুলেশন করে নিতে পারি, দেখতেই বুঝতে পারছি 100ই হবে। তো ঠিক আছে, করেই দিই, তাহলে 5 আর দিয়ে কত 4, তাহলে 20, 5 20 কত 100, তাহলে 100ই আমাদের কি লসাগু করে দিলাম আমাদের। ওই দেখো উনিও কিন্তু করে রেখেছিলেন, আমাদের 100ই কিন্তু অ্যান্সার। বুঝতে পারলে, আর কিছুই না, ওই সংখ্যার 19 অংশটা হচ্ছে ওই দুটো সংখ্যার বিয়োগফল, যেটা কিনা 5। বুঝতে পারলে, আশা করি ক্লিয়ারলি বললামও। চলো এর পরের দাগেরটা আমরা দেখবো, এখানে কি কি রয়েছে। দেখো এই রিজনিংগুলো ভালো। একটি ছেলেকে পরিচয় করার সময়, এটা 6 ছেলে দিলাম, সময় একটি মেয়ে বলল, এই মেয়েটা বলল, কি বলল, এ আমার, মানে এ আমার কি আমার কাকার কাকার জাস্ট তোমাদেরকে ভিডিওতে দেখছো অসুবিধা, আমার কাকার বাবা কি হয়, আমার দাদু হয়। তাহলে দাদু যেভাবে মানে যাবে সেভাবে নিজের সাথে রিলেটেড করে নিতে হবে। আমার কাকার বাবা মানে আমার দাদু, সবসময় আমার সাথে রিলেশন করে নিলে সুবিধা হয়ে যাবে, ঠিক আছে। দাদু কাকার বাবার মেয়ের, তাহলে দাদুর মেয়ে মানে কি, আমার পিসি, পিসির ছেলে। আচ্ছা, পিসির ছেলে হচ্ছে ইনি, তাহলে পিসির ছেলে মানে কি অপশান, চলো ওই যে পিস্তুতো ভাই, এই তো এই যে পিস্তুতো ভাই, ব্যাস অঙ্ক মানে আমাদের রিজনিং শেষ। এই হচ্ছে ব্যাপার, যখনই যাবে যেভাবে যাবে তখন সবকটাই নিজের কে হয়, আমার কে হয়, সেই রিলেশনটা বানিয়ে নেবে। তো বানিয়ে নিলে সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু অ্যান্সারটা বেরিয়ে পড়বে, ঠিক আছে। ভিডিওটা আরেকবার দেখো, মানে স্কিপ মানে ব্যাক করে, যদি বুঝতে না পারো তোমরা একদম ক্লিয়ার হবে জিনিসটাতে। দেখো আরও একটা রিজনিং রয়েছে এখানে। দেখো এগুলো অনেকে ঠিকমতো সাজাতে পারে না।
দেখো এখানে যেটা যেটা বলছে আমি ঠিক মতন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এই পি কিউ আর এস টি হলো 5 জন ছেলে, যদি পি কিউ এর থেকে লম্বা হয়, এবার আমরা সাজানো শুরু করি যে এই পিটা কি হচ্ছে কিউ এর থেকে লম্বা, তাহলে এটা কি আমরা কি জানি, গ্রেটার দেন জানি। এটা হচ্ছে গ্রেটার দেন, মানে চওড়া সাইডটার অংশ বড় হয় আর সরু সাইডটার অংশ ছোট হয়, আর এই চিহ্নটাকে আমরা গ্রেটার দেন বলি, আর এই চিহ্নটাকে আমরা লেস দেন বলি, মানে এই সাইডটা ছোট হয় আর এই সাইডটা বড় হয়, তাহলে এই চিহ্নটা আমরা গ্রেটার দেন চিহ্ন বলি, এই চিহ্নটা আমরা লেস দেন চিহ্ন বলি। তো যাই হোক, চওড়া সাইডের দিকেরটা আমাদের বড় সংখ্যা বসে আর সরু সাইডের দিকেরটা আমার ছোট সংখ্যা বসে, সেই হিসেবে বসালাম, যা যা বললো তাই করছি। তাহলে আমাদের কি বুঝতে সুবিধা হবে খুব দ্রুত, আমরা অত লিখতে যাবো না কে বড় কে ছোট, আমরা চিহ্ন দেখে বুঝে নেব আমরা কে বড় কে ছোট, আর যেমনটা বলবে সেমনটা সাজাবো। তাহলে পি কিউ এর থেকে লম্বা, তাহলে লম্বা মানে কি একটু বড় টাইপের করে দিলাম, মানে এর থেকে বেশি লম্বা। আবার হচ্ছে আর পি এর থেকে ছোট, এই আরটা কিন্তু পি এর থেকে ছোট, তাহলে সেভাবেই সাজালাম একই লাইনে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এবারটা কি বলছে যে এস টি এর থেকে লম্বা, এস টি এর থেকে লম্বা সাইড করে লিখি আপাতত। তাহলে একটা সাইড কোথায় লিখি এসটা টি এর থেকে লম্বা, কিন্তু টি এর থেকে লম্বা এস লম্বা, কিন্তু কিউ এর থেকে ছোট। আচ্ছা, কিউ এর থেকে ছোট কে, এস, তাহলে কিউ এর থেকে ছোট এস লিখলাম, আবার এস এর থেকে তো ছোট আবার কে, টি, এইভাবে লিখে সাজিয়ে দিলাম আমরা। যখনই আমরা বুঝে নিলাম ওই অংশটা এরকম ব্যাপার, তখনই আমরা ওইখানে সেটিং করে দিলাম, আর কিছুই না। এবার বলছে তবে এদের মধ্যে সবথেকে লম্বা ছেলেটি কে, তাহলে দেখো এরা তো সবাই ছোট পি এর থেকে, আবার পি এর থেকে আরও ছোট, তাহলে পি একমাত্র সেরা এখানের মধ্যে, তাহলে এই সবথেকে বেশি লম্বা পি, তাহলে পি আমাদের কি অ্যাকচুয়াল রাইট অ্যান্সার, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি কোথায়, যেটা আমরা কিনা দেখতে পাচ্ছি এই অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার হলো ব্যাপারটা? তোমাদের ডিটেলিং আলোচনা করছি যাতে কোনো তোমাদের সমস্যা না তৈরি হয়। চলো তারপরে প্রশ্নটা আমরা করব, কিন্তু তার আগে একটু মুছে নিই, সবথেকে বেটার হবে। দেখো পরবর্তী প্রশ্নটা আমরা এখানে পরবর্তী প্রশ্নটা খেয়াল করো, 1 সেকেন্ড, একটু বড় করে নিই সুবিধা হবে। দেখো পরবর্তী প্রশ্নটা দেখো, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত এত মানে 7, 9 আর 12, যদি সবথেকে বড় বাহু এবং সবথেকে ছোট বাহুর অন্তর 15 সেন্টিমিটার হয়, তবে সবথেকে বড় বাহুর দৈর্ঘ্য, তো একদম সহজ অঙ্ক, মানে একদমই সহজ। 3টে কি বাহু বলে দেওয়া আছে, মানে কিচ্ছু এখানে লুকোচুরি খেলেই নি এখানে। একটা হচ্ছে 7, একটা হচ্ছে 9, আর একটা কত হচ্ছে, একটা 9, একটা হচ্ছে 12। বলছে এই বড় বৃহত্তম বাহু, এই যে এই সবথেকে বড় বাহু এবং সবথেকে ছোট বাহুর অন্তর, সবথেকে বড় আর ছোট এই দুজের মধ্যে অন্তর কত, এগুলো তো সব অনুপাতে, মানে এক্স অনুপাতে রয়েছে না, তাহলে 7 থেকে 12 বিয়োগফল, অন্তর মানে বিয়োগফল, 7 আর 12 মধ্যে পার্থক্য কত, 5, তাহলে 5x অরিজিনাল ভ্যালু কত আমাদের 15, তাহলে যদি আমরা কাটাকুটি খেলি তাহলে কত, 5 পাচ্ছি, মানে এক্স এর ভ্যালু কত পেলাম, 5 পেলাম, তাহলে এক্স এর ভ্যালু 5 পেলাম। বলতে তবে সব থেকে বড় বাহু দৈর্ঘ্য কত, তাহলে বড় বাহু এটা না, বড় বাহু 12x, তাহলে এক্স এর মান কত পেলাম, 5, তাহলে 5 12 কত, 60, তাহলে 60 হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? 60 অ্যান্সার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে সি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো দেখি আমরা চলে যাব নেক্সট প্রশ্নে, কারণ আমাদের দ্রুত ক্যালকুলেশন তোমাদেরকে দেখাতে হবে। চলো এই প্রশ্ন আমরা ক্লিয়ার করি, যে তোমাদের সমাধানগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে? আর তোমাদেরকে মাঝখানটা কথা বলে রাখি যে প্রিভিয়াস ইয়ারের যেগুলো প্রশ্নগুলো তোমাদেরকে করিয়ে রাখলাম প্রত্যেকটা গিয়ে আবার দেখো, না যদি দেখো তোমরা নিজেরাই ভুল করবে। এছাড়া পাটিগণিতের, বীজগণিতের, পরিমিতির অঙ্কগুলো সব চ্যাপ্টার অনুযায়ী করানো আছে, প্লাস টপিক অনুযায়ী তোমাদের করিয়ে রেখেছি, ভিডিও আছে, তোমরা প্রত্যেকটা গিয়ে দেখো, তোমাদের অঙ্কতে কোনো রকম সমস্যা হবে না। প্লাস রিজনিংয়ের ভিডিও অনেক বানানো আছে, সেগুলো গিয়ে দেখো, তোমাদের সম্পূর্ণ স্বচ্ছ ধারণা। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয়, কোথাও খুঁজে পাচ্ছ কিনা, আমার সব সেটিং করা আছে, তোমরা সেখান থেকেও তোমরা যদি চাও অবশ্যই দেবো। দেখো এখানে কি বলছে, 630টি জিনিস XYZ এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো। আচ্ছা তাহলে আমরা যদি দেখি এই অঙ্কটা, তাহলে আমাদের এখানে শেষ করলাম, ঠিক আছে? এবার আমরা যদি দেখি 630, টোটাল হচ্ছে 630, এবার হচ্ছে কি XY, এক্স ওয়াই আর জেড তিনজনের মধ্যে ভাগাভাগি হবে। এবার ভাগ করে দেওয়া হলো, বলছে এক্স ওয়াইয়ের থেকে 3 গুণ, এই এক্সটা ওয়াইয়ের 3 গুণ, তাহলে যা বলছে তেমনটা করি আপাতত, তারপর দেখবো পরেরটা পরে দেখে নেব।
এবার বলছে ওয়াইটা জেডের থেকে 5 গুণ বেশি, এই জেড যা তার 5 গুণ হচ্ছে এটা, এটার সাথে 5 গুণ, তাহলে এটার সাথে 5 গুণ দেওয়া মানে কি এটার সাথে এর আবার কি 3 গুণ না, এর 3 গুণ, তাহলে এটা তো 5, তার 3 গুণ কি 3 5 15, এগুলো তো বুঝতেই পারো আশা করি। তাহলে 3 5 দিকে 15, আরে বাবা 13 লিখলাম কেন, 15। দেখো এর 3 গুণ 15ই হওয়ার কথা, আর ইনি তো 5ই থাকবে, আর ইনি তো একই থাকছে, তাহলে দিকে 20 1 21, টোটালে কত 21, টোটাল হচ্ছে 21। আর বলছি এক্স কতগুলি জিনিস পেয়েছে, তাহলে এক্স এর পরিমাণ কত, টোটাল 21-এর মধ্যে 15, এবার আমাদের লিখলে হয়ে গেল টোটাল 21-এর মধ্যে কত এই এক্স 15, তাহলে 15 টোটালটার মধ্যে তাহলে কত 6 3 0-এর মধ্যে কত, এটা 3 বারে কাটা যায়, আর 3 15 কত 45, 3 15 45, আর এই 0 বসে গেল, মানে 450 আমাদের কি অ্যান্সার। আর 450 মানে কি এই সি অপশানটা আমাদের সঠিক আছে। ক্লিয়ার, এক্স কতগুলি জিনিস পেয়েছিল, 450টা জিনিস পেয়েছিল, ঠিক আছে। চলো দেখি পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব। চলো পরবর্তী প্রশ্ন আমাদের এখানের মধ্যে, হ্যাঁ দেখো এই একটা রয়েছে, এটা দাগ নাম্বার হচ্ছে 51 দাগ, প্রায় আমার শেষের পথে রয়েছে এখানে। চলো দেখি 51 দাগেরটা কি বলছে, দেখো যদি y = 3x + 12 এবং y এর ভ্যালু 5 হয় তবে x এর মান কত। তো একদমই ইজি জিনিস, মানে y, এ দেখো এটা y = এটা, আর এটা y = মানে এই 3x + 12 যা জিনিস 5 তাই জিনিস, বাস এটা তো বলেই দেওয়া সব কিছু, আর কিছুই না। মানে দুটোই তো y এর ভ্যালু, এটাও y এর ভ্যালু, এটাও y এর ভ্যালু, তার মানে কি দুটোই সমান, এটা যা এই 5ও তাই, তার মানে আমরা লিখতে পারি 3x + 12 = কত 5। তাহলে 12 যদি ওদিক যায় তাহলে কত, প্লাস 12 ওদিক গেলে মাইনাস হবে 5-এর সাথে, তাহলে কত হচ্ছে 3x = -7 হচ্ছে। 12 যখন ওদিক যাবে, এই যে -12 যখন যাবে না, তখন মাইনাস করলে মাইনাসই হবে, কারণ বড় সংখ্যা বুঝতেই পারছো আশা করি। এটা নিয়ে গেলাম, আর এই 3 চলে গেল নিচে, তাহলে x এর ভ্যালু কত পেলাম, x এর ভ্যালু -7/3। কোথায় দেখো -7/3, এ দেখো উনি কিন্তু ভুল করেছিল, বি অপশানটা দিয়ে কিন্তু ভুল করেছিল, ঠিক আছে। আমাদের সঠিক অ্যান্সার কত, ডি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। খুব সাবধানে এগুলো, মাইনাস কোথায়, মাইনাস যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু গেল, এটা গেল, এটা গেল, এটা গেল, ওইটার মধ্যে নেই তো, না এটার মধ্যে নেই। চলো দেখি, দেখো এইটাও একদম সহজ অঙ্ক। একটি নম্বরকে যদি প্রথমে 10% কমিয়ে তারপর 10% বাড়ানো হয় তবে নম্বরটি কি দাঁড়াবে। দেখো এটা এখানে করে দিই, প্রথমে 10% কমিয়ে মানে -10 করা হচ্ছে, তারপরে আবার 10% বাড়ানো হয়, তাহলে +10 করা হচ্ছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসই হচ্ছে। এই দুটো সংখ্যা কি জানো, 10 × 10 হয়, আর নিচে তো 100 বসে, 0 0 0 0 আউট, আর এদিকে প্লাস, এদিকে মাইনাস, এদিকে প্লাস, কেটে গেল, তাহলে 1 1 কে কত 1, কিন্তু -1 কি, তাহলে কি মাইনাসে আসা মানে কি হ্রাস পাওয়া বা কমে যাওয়া, তার মানে কোথায় রয়েছে 1% কমবে, এই যে 1% কি কমবে, বোঝা গেল, এটা আমাদের সঠিক অ্যান্সার। আর এরকম থাকলে দেখতেই বুঝতেই পারো যে -1%ই হয়, ঠিক আছে। দেখো আরও একটা রয়েছে এখানে, এটাকে সুন্দর করে সাজাতে হবে, আর কিছুই না। দেখো যদি কোনো সংকেত লিপিতে এইটাকে এটা লেখা হয় তবে ওই সংকেত লিপি অনুযায়ী এটাকে কি লেখা হবে, দেখো শুধুমাত্র সাজাতে পারলেই হয়ে গেল, আর কিছুই না। দেখো এখানে আমরা দেখতেও পারছি একটা, আমরা যদি এখান থেকে ভালো করে খেয়াল করে দেখি পি রইল, তাহলে এলকে এলই রাখবো, মানে ওটা অনুযায়ী সাজাতে হচ্ছে। দেখো আরকে পি করা হচ্ছে, তার মানে আরকে পি করা হচ্ছে, মানে এই দুটো ঘর পিছনের দিকে যাবে, ব্যাক ক্যালকুলেশন, -2 করলো, তাহলে আমরা এখান থেকে করব এই আইটাকে -2 যদি করি, আইটাকে -2 যদি করি মানে এদিকে, তাহলে 1 2 মানে জি হওয়ার কথা, তাহলে এখানে জি করলাম। এটাকে দেখবো আর মেলাবো, এই যে ওটা ওই রইলো, দেখো ওটা ওই রইলো তৃতীয় নম্বরের, তাহলে ওই আচ্ছা এখানে তো না, ও না, আমাদের তো এখানে মেলাতে হবে, তাহলে এই জিটা জি থাকলে আমার তৃতীয় নম্বর জিটা জি রইলো। তারপর এখানে তৃতীয় নম্বর কি রইলো, এটা এসটাকে কিউ বানালো, তাহলে এসটাকে কিউ বানালো মানে 2 ঘরে দিয়ে গেল, পিছনে ব্যাক -2 ঘর ওদিক গেল। সেম টু সেমভাবে আমরা এখানটাও খেয়াল করব, এটা আমরা খেয়াল করব যে আমরা এই এইচটাকে -2 নিই, তো দেখি এইচটাকে -2 মানে এফ আনার কথা, তাহলে এফ আসলো এখানে, ঠিক আছে। লাস্টের ইটা ই রইলো এখানে, তাহলে আমরা টিটাকে টি রাখবো, তাহলে টিটাকে, এইটা অপশান কোথায় আছে দেখব, তার মানে LGGFT, দেখো এই যে বি অপশানটা আমাদের রয়েছে, তাহলে বি অপশানটা আমাদের কি হবে, বি অপশানটা আমাদের একদম সঠিক অ্যান্সার হবে।
তাহলে বি অপশানটা আমাদের সঠিক আছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার যেমনটা যেভাবে থাকবে সেভাবে আমাদের করতে হবে, আর কিছুই না। এদিকের মধ্যে কি আছে, এ নিয়ে আছে। চলো এটা কি এনাকে কমপ্লিট করে দিই, তাহলে মনে হচ্ছে আমাদের প্রায় শেষ। 60 দাগেরটা এটাই, মানে শেষতম অঙ্কই আমরা আজকে করছি এখানে। 60 দাগেরটা, 60 দাগের তো একদমই সহজ অঙ্ক। দেখো ভালো করে খেয়াল করে দেখো, তোমাদেরকে এইখানেই বলে দিচ্ছি। এই যে 81, 81-র বর্গমূল কি 9, 9-এর সাথে 3 গুণ করলে কত হয়, 27 না? কেন এই 81 থেকে 9 বেরোচ্ছে, 3 নং কত, 27, তাহলে 27 মাইনাস। তারপরে ভালো করে খেয়াল করো তো, তারপরে যদি ভালো করে খেয়াল করো কি আসছে এখানটায়, 16 থেকে 16-র বর্গমূল কি 4, আর এদিকে তো 4 সংখ্যা রয়েছে, তাহলে 4 4 কত 16, তাহলে এখানে কত 16 হলো। তো উপরে এটা গেল, নিচে এখানে 16 থেকে বর্গমূল কত 4, 4 গুণ 4, তাহলে 4 4 কত 16, তাহলে এখানে কত 16 মাইনাস। এখানে আমাদের কি 9 নং কত 81, মানে 9 বেরোবে বর্গমূল, তা আর 3, তাহলে 9 আর 3 কত, 3 নং 27 আসলো। এইবার কি যে এটা মাইনাস করা, আর কোনো কাজ নেই। তাহলে এদিকে আমাদের কত 1 আসছে, আর এদিকে আমাদের 1 আসছে, প্লাসে আসলো কিন্তু বড় সংখ্যা। এবার এটা দেখো একই সেম জিনিস, কিন্তু মাইনাসটা সংখ্যা বড়, তাহলে এটা কি মাইনাস কত 11 আসছে। ভালো করে খেয়াল করবো, এটা সেম জিনিসই তো মাইনাস হচ্ছে না, কাটা গেল। তাহলে এখানে তো 1 1 1 না, তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -1 হচ্ছে কি আমাদের কি অ্যান্সার। এই প্লাসে মাইনাসে কী হয়, এটা প্লাস থাকে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে আলটিমেটলি মাইনাস, মাইনাস মানে একই, এই সেম জিনিসের ভাগ করলে তো একই থাকে, তাহলে -1 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। মানে সেই অনুযায়ী আমাদের কিন্তু এই দেখো ডি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো ডিটেলিংয়ে আলোচনা করে দিলাম যাতে তোমাদের কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। এরপরে 16 সেটটা হয়ে গেল। প্রিভিয়াস ইয়ার WBP প্রিভিয়াস ইয়ার 2016 সালটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট 17, 18, 19, 20 যা সেট রয়েছে ধীরে ধীরে তোমাদেরকে কিছুদিনের মধ্যে কমপ্লিট করে দিচ্ছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, যদি সমবয়সী তোমাদের কোনো বন্ধু থাকে এবং এই পুলিশের জন্য খাটে, যদি এই ধরনের ভিডিও যদি পেয়ে না থাকে তাহলে অবশ্যই তার কাছে শেয়ার করো, সেও শিখুক, তুমি নিজেও শেখো। আর তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই নির্দ্বিধায় আমাকে জানাতে পারো, তোমাদের যে কোনো কোয়ারিজের অ্যান্সার অবশ্যই তোমাদেরকে দেবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে ভিডিওটি এই রইল, সবাই ভালো থেকো, নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।